পাকিস্তানি জঙ্গি নেতা আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে যাবে ভারত। নয়াদিল্লি এ অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করছে, অভিযোগ ইসলামাবাদের। সিরিয়ায় শান্তি প্রক্রিয়া আসাদ সরকার ও রাশিয়ার উপর নির্ভর করছে, মন্তব্য ওবামার। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে। পিয়ংইয়ং এর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চীনের উদ্বেগ। এবং মার্কিন নৌ চলাচল প্রতিরোধেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন, অভিযোগ ওয়াশিংটনের। প্রতিরক্ষা বাড়াতে এই উদ্যোগ, দাবি বেইজিংয়ের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এর মধ্যে পাকিস্তান সীমান্তের কাছে ভারত সামরিক সরঞ্জাম মোতায়েন করে এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এদিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেপ্তার করার প্রতিবাদে জম্মু কাশ্মীরে বিক্ষোভ করেছে স্বাধীনতাকামী নেতাকর্মীরা। অধ্যাপক এস.এ.আর. গিলানির মুক্তির দাবিতে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিক্ষোভ করে স্বাধীনতাকামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। স্পষ্ট কোনো প্রমাণ ছাড়াই কাশ্মীরি নাগরিক গিলানিকে বন্দী রাখা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। অধ্যাপক গিলানিকে গ্রেফতার করে সরকার মারাত্মক ভুল করেছে। পুলিশের কাছে স্পষ্ট প্রমাণ না থাকার পরও ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটকে রাখা হয়েছে। ভারতের পার্লামেন্ট ভবনে হামলার দায়ে আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধিতা করার অভিযোগে গত সপ্তাহে জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে এই সপ্তাহে অধ্যাপক এস.এ.আর. গিলানিকেও গ্রেফতার করে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে কাশ্মীরের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি বিক্ষোভ করে আসছে ক্ষমতাসীন বিজেপি সমর্থক ও বিরোধীরা। শুধু রাজপথেই নয়, এই ইস্যুতে উত্তপ্ত পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভাও। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেএনইউ ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দেন সরকার ও বিরোধী দলীয় নেতারা। সবার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে, তাই বলে রাষ্ট্রবিরোধী কথাবার্তা মেনে নেওয়া যায় না। যারা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে, টিভি ফুটেজ দেখে নির্দিষ্ট করে সেই সব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু বিষয়টি নিয়ে সরকার পক্ষ যে রাজনীতি করছে তা নিন্দনীয়। এদিকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে পাকিস্তানি জঙ্গিরা সহযোগিতা পাচ্ছে বলে অভিযোগ তুললেন ভারতীয় সেনাপ্রধান। ব্যবস্থায় পাঠানকোট হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদকে আবারও দায়ী করে সংগঠনটির প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর। অবিলম্বে মাসুদ আজহারের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপের জন্য আমরা জাতিসংঘের এ বিষয়ে কমিটির দ্বারস্থ হব। জইশ-ই-মোহাম্মদ জাতিসংঘ নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও দলটির নেতা সেই তালিকায় নেই। বিষয়টি একেবারেই অসঙ্গতিপূর্ণ। তবে পাকিস্তান বলছে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলেও নয়াদিল্লির বৈরী আচরণের কারণেই তা সম্ভব হচ্ছে না। ভারত পাকিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে সংঘাতকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। এরপরও ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা পাকিস্তানের নেই বলে উল্লেখ করেন পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। 2 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার পুনরায় চালু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস। ভারতের হরিয়ানা রাজ্যে জাট সম্প্রদায়ের আন্দোলনের ফলে সহিংসতার আশঙ্কায় ভারতের অনুরোধে গত সোমবার সমঝোতা এক্সপ্রেসের চলাচল স্থগিত রাখে পাকিস্তান। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাকিস্তানের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী সোমবার টিকিট বুকিং দিয়েছিলেন, বৃহস্পতিবার তাদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সপ্তাহে 2 দিন এই ট্রেনটি চলাচল করে। সিরিয়ায় শান্তি প্রক্রিয়া আসাদ সরকার ও রাশিয়ার উপর নির্ভর করছে উল্লেখ করে আগামী কয়েক সপ্তাহ দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে সিরিয়া সংকট নিরসনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির প্রস্তাবিত বিকল্প পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মস্কো। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র সিরিয়ায় যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি দেশটিতে ত্রাণ সহায়তা বাড়ানোর সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করছে জাতিসংঘ। সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতি শুরু হতে বাকি মাত্র কয়েক ঘন্টা। এর মধ্যেই সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলছে সংঘর্ষ। বৃহস্পতিবার দিনভর সংঘর্ষের পর আলেপ্পোর দক্ষিণ পূর্বের শহর খানাসের দখল করে নেয় সরকারি বাহিনী।
সিরীয় বাহিনীকে সহায়তায় খানাসেরে বিদ্রোহীদের লক্ষ্য করে চলে রুশ বাহিনীর বিমান হামলাও। শুধু আলেপ্পো নয়, রাজধানী দামেস্কের নিকটবর্তী দারায়া ও লাত্তামনা অঞ্চলেও হামলা চালায় মস্কো। তবে আসাদ সেনাদের দাবি, ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা ঠেকাতেই অভিযান চালিয়ে যাচ্ছে তারা। খানাসেরের অলিগলি জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে। এই অঞ্চলের মানুষকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। এদিকে রাশিয়ার অভিযোগ, যুদ্ধবিরতি নস্যাতের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নিলেও কোনো মার্কিন কর্মকর্তা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা এই যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর ভুল ও ভিন্ন ব্যাখ্যা দিয়ে যুদ্ধবিরতির বিষয়ে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাচ্ছেন। এরপরও যুদ্ধবিরতির প্রক্রিয়া ঠিকভাবে এগিয়ে চলছে এবং মার্কিন প্রশাসন এই বিষয়ে সক্রিয় রয়েছে। সিরিয়া সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কথিত প্ল্যান বিও বাতিল করে দিয়েছে মস্কো। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান না হলে যুক্তরাষ্ট্রের হাতে সামরিক হামলার পথ খোলা রয়েছে। বৃহস্পতিবার প্ল্যান বি নামে এই পরিকল্পনা নাকচ করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগনাদভ বলেন, এ সময় প্ল্যান বির মতো কোনো সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এদিকে রাশিয়া ও আসাদ সরকারের ওপরই সিরিয়ার শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি তিনি এও বলেন, আসাদ ক্ষমতায় থাকলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা মনে করি আসাদ সরকারকে ক্ষমতায় রেখে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে আগামী কয়েক সপ্তাহ সিরিয়ার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সিরীয় সরকার ও রাশিয়া শান্তির বিষয়ে কতটা শ্রদ্ধাশীল তার উপরই নির্ভর করছে সিরিয়ার ভবিষ্যৎ। 27 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে সিরিয়ায় ত্রাণ সহায়তা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। সিরিয়ার সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দি মিস্টিউরা বলেন, সিরিয়ার যুদ্ধপীড়িত মানুষের কাছে সময় মতো ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলকে আরো সচেতন হতে হবে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে 5 বছরের সংঘাত আর সংঘর্ষে সিরিয়া সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অন্তত 40 বছর পিছিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাশিয়ার রাজধানী মস্কোয় মধ্যপ্রাচ্য সংকট বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক আলোচনায় একথা জানান জাতিসংঘের পশ্চিম এশিয়ার আর্থসামাজিক বিষয়ক কমিশনের শীর্ষ কর্মকর্তা আব্দুল্লাহ দারদারি, যেখানে 100-এরও বেশি দেশের সরকারি কর্মকর্তা অংশ নেন। মধ্যপ্রাচ্য সংঘর্ষ নিরাপত্তার শীর্ষক আলোচনা সভায় দারদারি বলেন, যুদ্ধের ফলে সিরিয়ার ঐতিহাসিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এছাড়া দেশটির সংস্কৃতি ও ঐক্যে গৃহযুদ্ধ গভীর ছাপ ফেলেছে বলেও তিনি মন্তব্য করেন। আইএসের সঙ্গে বোমা ও বিস্ফোরক দ্রব্য বেচাকেনায় প্রায় তুরস্ক, ব্রাজিল, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস সহ প্রায় 20টি দেশ জড়িত। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের করা 20 মাসের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে বলে গণমাধ্যম জানিয়েছে। সমীক্ষায় দেখা গেছে, আইএসের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহৃত 700-রও বেশি উপাদান তুরস্ক, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রায় 51টি কোম্পানি উৎপাদন ও বিক্রি করে থাকে। সিরিয়া ও ইরাকে আইএসের দখল করে রাখা বিশাল এলাকায় এগুলো ব্যবহৃত হয়। ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে এই দুদেশের সীমান্ত রয়েছে। উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীটির কাছে অস্ত্র সরবরাহ রোধ করতে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করেছে আঙ্কারা। তবে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের ওই সমীক্ষায় দেখা গেছে, আইএসের কাছে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা এগুলো তৈরিতে ব্যবহৃত কেবল ও রাসায়নিক দ্রব্য সরবরাহের চেইনে তুরস্কের 13টি ব্যবসা প্রতিষ্ঠান জড়িত। ইয়েমেনের বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ তুলে সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এই নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানান পার্লামেন্টের আইন প্রণেতারা। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে নিষেধাজ্ঞার প্রস্তাবের পক্ষে 359টি ও বিপক্ষে 212টি ভোট পড়ে, আর ভোটদানে বিরত ছিলেন 31 জন। ইয়েমেনের মানবিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ইউভুক্ত রাষ্ট্রগুলোকে সৌদি আরবের কাছে নতুন করে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানায় পার্লামেন্ট। এই প্রস্তাব মানতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও তা রিয়াদের উপর চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ব্রাসেলসে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। রাশিয়াকে সম্ভাব্য হুমকি উল্লেখ করে বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে শুক্রবার রুশ গণমাধ্যম আরটি জানায়, বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আগামী সামরিক বাজেট আলোচনায় উত্থাপন করা হবে। রাশিয়াকে প্রধান হুমকি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতি নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র।
2017 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে $582 বিলিয়ন বাজেটের প্রস্তাব দিয়েছে পেন্টাগন। এর একটি বড় অংশই মার্কিন সরকার পূর্ব ইউরোপে ব্যয়ের কথা ভাবছে বলে জানায় রাশিয়া। আন্তর্জাতিক সময়ে আরও দেখবেন, ইরানে 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিচক্ষণতার সাথে প্রতিনিধি নির্বাচনের আহ্বান খামেনির। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চীনের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রেক্ষিতে চীন ও যুক্তরাষ্ট্র দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়। প্রস্তাবটি পাশ হলে উত্তর কোরিয়া গত 20 বছরের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞায় পড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। এ বিষয়ে এ সপ্তাহের শেষে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এদিকে উত্তরের উপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্য হলেও দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের তোড়জোড়ে উদ্বেগ জানিয়েছে চীন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সমর্থনে বৃহস্পতিবার পিয়ংইয়ং এর কিম ইল সাং স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার 7ম কংগ্রেসকে সামনে রেখেই এই র্যালির আয়োজন। দেশটির বিরুদ্ধে আরো বড় পরিসরের নিষেধাজ্ঞা আরোপে চীনের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব হিসেবে শিগগিরই দেশটির উপর বড় ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। আমরা যে প্রস্তাব উত্থাপন করেছি তা পাশ হলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দেশটিকে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে দুর্বল করতে যত দ্রুত সম্ভব বিলটি পাশ হবে বলে আশা করছি। গণমাধ্যম জানায়, খসড়া প্রস্তাবনায় উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সঙ্গে যুক্ত দেশটির আণবিক শক্তি শিল্প মন্ত্রণালয় এবং জাতীয় মহাকাশ উন্নয়ন সংস্থার পাশাপাশি বিশেষ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া জাতিসংঘের সদস্য দেশগুলো উত্তর কোরিয়া অভিমুখী কিংবা ছেড়ে আসা যে কোনো কার্গো জাহাজ তল্লাশি করতে পারবে। প্রস্তাবনায় দেশটির উপর অস্ত্র ও বিমানের জ্বালানি সরবরাহের উপর নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতৈক্যে পৌঁছালেও দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার প্রতিস্থাপনের তোড়জোড়ে উদ্বেগ জানিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগকে চীনের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন। কোরীয় উপদ্বীপে যুদ্ধের প্রস্তুতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে। আলোচনায় এক্ষেত্রে সমাধান হতে পারে। পাশাপাশি দুই কোরিয়ার পরমাণু প্রতিযোগিতা এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চীন দৃঢ় প্রতিজ্ঞ। উত্তর কোরিয়া 6 জানুয়ারি চতুর্থবারের মতো পারমাণবিক বোমা ও 7 ফেব্রুয়ারি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যা জাতিসংঘের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। বিষয়টির তাৎক্ষণিক নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন 1.5 মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপে একমত হল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অবাধ চলাচল প্রতিরোধের জন্যই দক্ষিণ চীন সাগরে বেইজিং সামরিক শক্তি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। এ অঞ্চলে কাউকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। তবে দক্ষিণ চীন সাগরের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর অধিকার চীনের আছে বলে জানিয়ে দিয়েছে বেইজিং। ওই অঞ্চলে চীনের বিরুদ্ধে অবৈধ সামরিক তৎপরতার অভিযোগ তুলে ফিলিপিন্স ও ভিয়েতনামে বিক্ষোভ হয়েছে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় বেইজিং এর বিরুদ্ধে একক আধিপত্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ তুলে বৃহস্পতিবার ম্যানিলায় চীনা কনসুলেটের সামনে বিক্ষোভ করে ফিলিপিন্স ও ভিয়েতনামের নাগরিকরা। তারা চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। চীন সাম্প্রতিক সময়ে যেসব আগ্রাসী আচরণ করছে তাতে এই অঞ্চলে উত্তেজনা দিন দিন বাড়ছে। তাদের উচিত অবিলম্বে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে সব অস্ত্রশস্ত্র প্রত্যাহার করা। আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। চীন যা করছে তাতে এই অঞ্চলের শান্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অবাধ চলাচল রুখতেই চীন ওই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়াচ্ছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার কংগ্রেসের এক শুনানিতে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় চীনের সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্র ও মিত্রপক্ষের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। চীনকে অবদমিত করার কোনো ইচ্ছা আমাদের নেই, তবে ওই অঞ্চলে কারো একক আধিপত্য আমরা মেনে নেব না। প্রশান্ত মহাসাগরে আমাদের অবাধ চলাচল কেউ রুখতে পারবে না। বেইজিং দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ উডি ও প্যারাসেলস দ্বীপকে নিজেদের দাবি করে ওই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারকে বৈধ বলে উল্লেখ করেছে। চীনের নিরাপত্তার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দক্ষিণ চীন সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার আমাদের অধিকার।
এ নিয়ে অন্য কারো কথা বলার অধিকার নেই। যুক্তরাষ্ট্র প্রায় সময়ই এ অঞ্চলে তাদের মিত্রপক্ষকে নিয়ে যৌথ সামরিক মহড়া চালায়। এর কতটুকু বৈধতা আছে তা নিয়ে ভাববার সময় এসেছে। দক্ষিণ চীন সাগর বিষয়ে ওয়াশিংটন বেজিং এমন মতপার্থক্যের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তার বৈঠকে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে দুপক্ষ একমত হয়েছে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি চীনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে অস্ট্রেলিয়া এমন অবস্থানে গেছে বলে জানায় বেইজিং। চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অস্ট্রেলিয়াকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 10 বছরের মধ্যে অস্ট্রেলিয়া সামরিক খাতে $2200 কোটি ব্যয় করার ঘোষণা দিলে চীন এই উদ্বেগ প্রকাশ করে। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়বে উল্লেখ করে চীন অস্ত্রের মজুত বন্ধ করতে অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানায়। ইরানে 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিতে আসছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজধানীর তেহরানের একটি ভোট কেন্দ্রে ভোট দেন। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে খামেনি জনগণকে বিচক্ষণতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান। এবারে 290 আসন বিশিষ্ট পার্লামেন্ট বা মজলিসে শুরার নির্বাচনের পাশাপাশি 88 আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদেও নির্বাচন হচ্ছে। এই দুই নির্বাচনে প্রায় 5,50,00,000 ইরানি তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। গাজায় 2014 সালের ইসরায়েলি সামরিক আগ্রাসনের সময় সেনাদের ফিরে আসা বোমা বিস্ফোরিত হয়ে 5 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় 5 বছরের শিশু সোয়াইব সাকির ইসরায়েলি বোমা বিস্ফোরণে মারা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার 6 বছর বয়সী ভাই মুসাব। ফিলিস্তিন সরকারের এক কর্মকর্তা জানান 2014 সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর সময় এমন প্রায় 7,000 বোমা ও বিস্ফোরক দ্রব্য ফেলে গেছে ইসরায়েলি সেনারা। ব্রিটিশ এনজিও অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স এক প্রতিবেদনে বলা হয় গাজা সহ ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলগুলোতে ইসরায়েলি অস্ত্র ও বিস্ফোরকে নিহতের ঘটনা গত 6 বছরে 530% বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। Then there was another bang. This picture shows people carrying away one body on গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ নেতা মাহমুদ আল জাহার। তিনি বলেন, গাজা সীমান্তে যে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে তা মূলত প্রতিরক্ষার জন্য বলে তিনি দাবি করছেন। মাহমুদ জানান, ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে তাতে বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এই মুহূর্তে এ ধরনের কোনো যুদ্ধের পুনরাবৃত্তি হোক তা কোনোভাবেই চায় না হামাস। তবে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ফিলিস্তিনকে রক্ষার জন্য হামাসের সব সদস্য মরতে প্রস্তুত বলেও জানান এই নেতা। সোমালিয়ার প্রেসিডেন্টের বাসভবনে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের মর্টার হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 9 জন। বৃহস্পতিবার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালানো হয় বলে পুলিশ জানায়। হামলার পর 3 শিশুসহ আহত 9 জনকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। হামলার পর দায় স্বীকার করে আল শাবাবের এক মুখপাত্র জানায়, তারা প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে 9টি মর্টার হামলা চালিয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 2 বার প্রেসিডেন্ট ভবনে হামলা চালায় আল শাবাব। জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করতে 2021 সালে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। স্যাটেলাইটটি পৃথিবীর ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ ও এসবের তথ্য সংরক্ষণ করবে বলে জানান তিনি। এছাড়া পৃথিবী সম্পর্কে বিস্তারিত জানতে এতে উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করা হবে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, পাসপোর্ট ছাড়া শরণার্থীদের আশ্রয় না দেওয়ার বিষয়ে সম্মত ইইউ। অভিবাসী ঠেকাতে করা বিধিনিষেধ আরোপে জার্মান পার্লামেন্টের অনুমোদন। যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়েছেন। পরে নিরাপত্তা কর্মীদের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হেসেনটন শহরে এই গোলাগুলির ঘটনা ঘটে। 38 বছর বয়সী বন্দুকধারীর নাম সেড্রিক ফোর্ড বলে জানিয়েছে কানসাসের পুলিশ প্রধান। এক্সেল ইন্ডাস্ট্রিজ নামে স্থানীয় একটি প্রতিষ্ঠানে সেড্রিক কাজ করত। ঘটনার দিন সেড্রিক কর্মস্থলে যাওয়ার পথে 3টি স্থানে গুলি চালায়। এতে একজন ট্রাক চালক ও এক পথচারী গুলিবিদ্ধ হন। পরে অফিসে ঢুকে গুলিবর্ষণ করে আরও বেশ কয়েকজন হতাহত হয়।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থল ঘেরাও করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে সাবেক টিভি ব্যক্তিত্ব আবাসন ব্যবসায়ী ট্রাম্পও কম যাননি। রুবিওকে জোকার ও টেড ক্রুজকে মিথ্যুক করে উপহাস করেন তিনি। এদিকে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন এক নির্বাচনী সমাবেশে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনা প্রাইমারির আগে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার রাতে হিউস্টন বিশ্ববিদ্যালয়ে সিএনএন আয়োজিত রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে শুরু থেকেই ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক ছিলেন তার প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিও ও টেড ক্রুজ। ট্রাম্পের স্বাস্থ্য ও অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন তারা। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও বলেন, এখনো ট্রাম্প তার স্বাস্থ্যনীতি উপস্থাপন করতে পারেননি, যা একজন প্রার্থীর জন্য চরম ব্যর্থতা। উত্তরাধিকার সূত্রে এত বিপুল অর্থ না পেলে আপনারা জানেন ট্রাম্প এখন কি করতেন। হয়তো ম্যানহাটনের রাস্তায় এখন তিনি ঘড়ি বিক্রি করতেন। তিনি মুখে বলেন নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের বের করে দেবেন যুক্তরাষ্ট্র থেকে, অথচ মজার ব্যাপার হচ্ছে তার নিজের রিসোর্টে হাজার হাজার অবৈধ পুলিশ শ্রমিককে কাজ করতে দিয়েছেন। আমি জানি না এ ব্যাপারে তিনি জনগণকে কি জবাব দেবেন। ছেড়ে কথা বলেননি ট্রাম্পও। এক পাশে দাঁড়িয়ে থাকা রুবিওকে জোকার আর অন্য পাশে টেড ক্রুজকে মিথ্যুক আখ্যা দেন তিনি। পুলিশ শ্রমিক ইস্যুতে বলেন এটা সম্পূর্ণ মিথ্যে। আমি শ্রমিক ভাড়া করে হাজার হাজার মানুষের জীবিকা অর্জনে সহায়তা করেছি, কিন্তু আপনারা কতজনকে সাহায্য করেছেন একবার বলবেন কি? কাউকেই না। আপনারা স্রেফ মিথ্যুক আর ফাঁকিবাজ। গণমাধ্যমের চালানো এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে অজনপ্রিয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শনিবার সাউথ ক্যারোলাইনায় হতে যাওয়া প্রাইমারির আগে রাজ্যের কলাম্বিয়া শহরে প্রচারণায় গিয়ে হিলারি বলেছেন, মার্কিন গণমাধ্যম দেশের সামাজিক উন্নয়নে কালোদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরছে না। আমরা সব ধরনের বিভেদ মুছে দিতে একসাথে কাজ করব। দেশ জুড়ে যে বর্ণবাদের কালো ছায়া দেখা দিয়েছে, একটি মুক্ত ও উদার যুক্তরাষ্ট্র গড়তে আমাদের অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আগামী মঙ্গলবার সুপার টুইসডেতে 11টি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি বাছাইয়ের প্রাথমিক নির্বাচন বা প্রাইমারি। ইতোমধ্যে 4টি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের দৌড়ে রিপাবলিকানদের পক্ষে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাটদের পক্ষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। অভিবাসী সংকট নিরসনে কড়াকড়ি আরোপের বিষয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইইউ নেতারা পাসপোর্ট ও আঙুলের ছাপ ছাড়া শরণার্থীদের আশ্রয় না দেওয়ার বিষয়ে সম্মত হন। এছাড়া 7 মার্চের মধ্যে তুরস্ক অভিবাসী প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার পাশাপাশি ইউরোপের প্রবেশমুখগুলোয় পাহারা জোরদারের বিষয়ে আলোচনা করেন নেতারা। এ বিষয়ে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় নেটো। এদিকে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কড়া বিধিনিষেধ আরোপের অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট। গ্রিসের মেসিডোনিয়ার সীমান্তবর্তী পলিকাস্ট্রো শহরে গেলে চোখে পড়বে মাইলের পর মাইল পথ হেঁটে চলছে হাজার হাজার শরণার্থী। সম্প্রতি মেসিডোনিয়া তার সীমান্ত বন্ধ করে দিলে গ্রিসে আটকে পড়া নিরুপায় মানুষ অনিশ্চিত গন্তব্যের পথে পা বাড়ায়। গ্রিসের পাইরিয়াস বন্দরে বৃহস্পতিবার অভিবাসীবাহী 3টি জাহাজ ফিরলেও কাউকে সীমান্ত অতিক্রমের অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়ে অপেক্ষমান অন্তত 20,000 মানুষ। এখানে এত মানুষ ভিড় করেছে যে বসার জায়গা পর্যন্ত নেই। শুনেছি সীমান্ত বন্ধ করে দিয়েছে। আমরা কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। অভিবাসী সংকট নিরসনে কড়াকড়ি আরোপের বিষয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। পাসপোর্ট ও আঙুলের ছাপ ছাড়া অভিবাসীদের আশ্রয় না দেওয়ার বিষয়ে সম্মত হয় নেতারা। হাঙ্গেরি তার দেশে কোটার ভিত্তিতে অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে গণভোট আয়োজনের কথা জানায়। তবে সার্বিয়া ও মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ জানায় গ্রিস। এতে অভিবাসীদের চাপ গ্রিসের ওপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আলোচনার মুখ্য বিষয় ছিল 7 মার্চের মধ্যে তুরস্ক থেকে গ্রিসে অভিবাসী প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা। সামনের 10 দিনের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনা না গেলে জোটের শৃঙ্খলায় ধস নামবে। এ পর্যায়ে সমন্বিত হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।
7 মার্চের মধ্যে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনা জার্মানির একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সেই সঙ্গে বহিঃসীমান্তে নিরাপত্তা বাড়াতে হবে। ইউরোপের প্রবেশ মুখগুলোই নিরাপত্তা জোরদারের পাশাপাশি মানব পাচার রোধে কড়া অবস্থান নেয়ার কথা জানায় ন্যাটো। এছাড়া অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কড়া বিধিনিষেধ আরোপের অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট। এর আওতায় অভিবাসীদের নিবন্ধনের গতি বাড়ানোর পাশাপাশি অবৈধ অভিবাসীদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া জার্মানিতে আশ্রিত শরণার্থীদের 2 বছরের আগে পরিবারের সঙ্গে দেখা করার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অভিবাসীদের ওপর ইউরোপীয় রাষ্ট্রগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় হতাশ 2 পাকিস্তানি তরুণ বৃহস্পতিবার গ্রিসের এথেন্সে আত্মহত্যার চেষ্টা করে। শরণার্থী ছাড়া আর কাউকে সীমান্ত অতিক্রম করতে না দেয়ায় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে অভিবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ সুদানে বিবদমান দুপক্ষকে শান্তি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আল জাজিরা জানায়, দেশটিতে সফরে গিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করেন তিনি। সামরিকীকরণের কারণে বিরোধী নেতা রিক ম্যাচার রাজধানী জুবায় আসতে পারছেন না বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রেসিডেন্ট সালভা কিরের মতামত জানতে চান জাতিসংঘের মহাসচিব। দেশের সাধারণ মানুষ যেন রাজনৈতিক সংঘাতের বলি না হয়, সে বিষয়ে প্রেসিডেন্ট সালভা কিরকে সতর্ক থাকার আহ্বান জানান বান কি মুন। পাশাপাশি বিরোধী নেতা রিক ম্যাচারকেও শান্তি চুক্তির প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখার আহ্বান জানান তিনি। তেল সমৃদ্ধ দক্ষিণ সুদান 2011 সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। এরপর ক্ষমতার দ্বন্দ্বে 2013 সালের ডিসেম্বরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি। আন্তর্জাতিক চাপের মুখে গত বছরের আগস্টে শান্তি চুক্তিতে পৌঁছালেও এবছরের জানুয়ারি থেকে দেশটিতে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নারীর প্রতি সহিংসতা রোধে নতুন আইন পাশ করছে আইন প্রণেতারা। মানবাধিকার কর্মীরা ধারণা করছেন, এই আইন পাশের ফলে পাকিস্তানের নারীর প্রতি সহিংসতা কিছুটা হলেও কমবে। পাঞ্জাব প্রদেশের আইন এবং বিচার বিষয়ক সংসদীয় কমিটির প্রধান সালমান সুফি জানিয়েছেন, এই নতুন আইনের মাধ্যমে নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সেই সাথে কোনো নারী সহিংসতার মুখোমুখি হলে ফোন করে আইনি সহায়তা নিতে পারবে কর্তৃপক্ষের। পাকিস্তানে প্রত্যেক বছর কয়েক হাজার নারী নির্যাতনের শিকার হন। 2013 সালে পাঞ্জাব প্রদেশে এরকম 5800 নারী সহিংসতার শিকার হয়ে আইনি সহায়তা চেয়েছেন। এদিকে পাকিস্তানের সুন্নি মুসলিম সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতা রোধের এই আইন কোরআন বিরোধী। যুক্তরাষ্ট্রের সান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের ব্যবহৃত আইফোনের লক খুলতে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল রাজি না হয় কঠোর সমালোচনা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। গোয়েন্দা সংস্থাটি তদন্তের স্বার্থে ফারুকের ফোনটি থেকে তথ্য উদ্ধারের জন্য অ্যাপলের কাছে বিশেষ সফটওয়্যার তৈরির প্রস্তাব করে, কিন্তু এই ধরনের সফটওয়্যারের কোনো অস্তিত্ব নেই জানিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, FBI ভয়ঙ্কর ক্ষমতা চাইছে যা গ্রাহকদের তথ্যের গোপনীয়তা হুমকির মুখে ফেলবে। ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ সংবিধান বিরোধী আচরণ বলেও জানান কুক। এদিকে FBI ও হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র একটি ফোনের প্রবেশাধিকার দিতে আদালতের শরণাপন্ন হয়। প্রযুক্তিগত কারণে একটি ফোনের জন্য সফটওয়্যার তৈরি সম্ভব নয় জানিয়ে অ্যাপল প্রধান তদন্তের অন্য উপায় খুঁজতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। আগামী অর্থ বছরে ভারতীয় রেল বাজেটের আকার ধরা হয়েছে 1,20,000 কোটি রুপি, যা চলতি অর্থ বছরের তুলনায় 20% বেশি। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করছে মোদী সরকার। এর অংশ হিসেবে রেল খাতের উন্নয়নে বাজেট ঘোষণার ক্ষেত্রে রেলমন্ত্রী সুরেশ প্রভুর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল বাজেট ঘোষণার পর তিনি আরও বলেন, বড় আকারের রেল বাজেট দিয়ে রেল স্টেশনগুলোর উন্নয়নের মধ্য দিয়ে রাজস্ব আদায়ের নতুন উৎস তৈরি হবে। আগামী অর্থ বছরে রেল খাত থেকে 1,80,000 কোটি রুপি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তবে এই বাজেটকে হতাশাজনক উল্লেখ করে বিরোধী দল কংগ্রেস বলছে, এ অর্থ ব্যয়ের ব্যাপারে বিস্তারিত কোনো নির্দেশনা বাজেটে দেওয়া হয়নি। তাছাড়া নতুন কয়েকটি দ্রুতগতি সম্পন্ন ট্রেন ছাড়ছে মোদী সরকার, সেবার মান থেকে যাচ্ছে আগের মতোই। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি বিশ্বব্যাংকের কাছে $10 লাখ মার্কিন আর্থিক সহায়তা চেয়েছে। সেই সাথে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে 800-তে পৌঁছেছে বলে জানিয়েছে হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ব্রাজিল থেকে ফিরে আসার পর জাপানের এক তরুণ দেহে জিকা ভাইরাসের সংক্রমণ খুঁজে পেয়েছে জাপানের স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার জিকা ভাইরাসের টিকা আবিষ্কার নিয়ে বিজ্ঞানীদের সাথে আলোচনা করেছেন। এরপরে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জিকা ভাইরাসের টিকা আবিষ্কার বিজ্ঞানীদের জন্য জটিল কিছু হবে বলে তিনি মনে করেন না। বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি এই রোগের টিকা আবিষ্কার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা এইমাত্র জিকা ভাইরাস নিয়ে আলোচনা শেষ করলাম। আমি কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। আশা করি কঠিন কিছু হবে না। কয়েকদিনের মধ্যে আমরা এই রোগের টিকা আবিষ্কার করে ফেলব। দীর্ঘ ৩০ বছর পর দেখা হলো কলম্বিয়ার আরমারো ট্র্যাজেডির কারণে হারিয়ে যাওয়া দুই বোনের। 1985 সালের নভেম্বর মাসে কলম্বিয়ার আরমারো শহরের টরিমা আগ্নেয়গিরিতে ভয়ানক অগ্ন্যুৎপাত হয়। অগ্ন্যুৎপাতে শহরটির প্রায় 20,000 লোক নিহত হন। কলম্বিয়ার আর্মান্ডো আরমারো ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। এতে পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পাওয়ার আকুতি জানান লরেনা ভাস্কুয়েজ সানচেজ। ভিডিওটি দেখে ছোট বোনকে চিনতে পারেন জ্যাকুলিন ভাস্কুয়েজ সানচেজ। আরমারো ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের পর অবশেষে দেখা হলো দুই বোনের। জেরুজালেমের একটি বাজারকে নানা রং দিয়ে সাজিয়ে তুলেছেন লন্ডনে জন্ম নেয়া ইসরায়েলি গ্রাফিতি শিল্পী সালমান সৌজা। জেরুজালেমের সবচেয়ে লোকপ্রিয় জনবহুল মেয়ান ইহুদা বাজারের দোকানগুলোর দেয়াল ও দরজাগুলো ভরে উঠেছে রঙে রঙে। তাই শুধু খোলা অবস্থায় নয়, বন্ধ অবস্থায় রঙিন ও আলোকিত থাকে পুরো বাজারটি। বাজারের 140টি দোকানের শাটারগুলোতে ফুটে উঠেছে প্রাচীন নানা রূপকথা ও পুরাণের জীবন চরিত্র। শিল্পী সালমান জানান, এক রাতে এই বাজারে খাবার খেতে যেয়ে তিনি আবিষ্কার করেন, দিনের বেলায় জীবন্ত এই বাজারটি বন্ধ অবস্থায় কেমন যেন মনমরা দেখায়। তাই বন্ধ সেই দরজাগুলোতে জীবনের রং ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন 22 বছর বয়সী তরুণী শিল্পী। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানি জঙ্গি নেতা আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে যাবে ভারত। নয়াদিল্লি এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করছে অভিযোগ ইসলামাবাদের। সিরিয়ার শান্তি প্রক্রিয়া আসাদ সরকার ও রাশিয়ার উপর নির্ভর করছে মন্তব্য ওবামার। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে। পিয়ংইয়ং এর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চীনের উদ্বেগ। এবং মার্কিন নৌ চলাচল প্রতিরোধেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন। অভিযোগ ওয়াশিংটনের। প্রতিরক্ষা বাড়াতে এই উদ্যোগ, দাবি বেইজিং এর। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।